আসসালামু আলাইকুম। ইতিমধ্যে সারা বাংলাদেশেই প্রচার হয়ে গেছে এবং সকলে শুনতে পেয়েছেন। তিনটা মৌলিক সংস্কার কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করে সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে। তার মধ্যে অন্যতম হল সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন, একই সাথে জনপ্রশাসন সংস্কার কমিশন। তো আমি সর্বপ্রথম একটা বিষয়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, তা হলো জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশনের যে সুপারিশ করা হয়েছে কুমিল্লাকে বিভাগ করার জন্য। আমি প্রথমে বলে রাখছি, কুমিল্লার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা কখনো কুমিল্লা বিরোধী নয়। কুমিল্লাকে সরকার কি করবে, কি দিবে না দিবে, সেটা সরকার এবং কুমিল্লার বিষয়। আমাদের বক্তব্য হলো, আমি নোয়াখালীর সন্তান কবি মোহাম্মদ শফিউল্লাহ নোমান। কুমিল্লার থেকেও 18 বছর পূর্বে নোয়াখালী জেলা ঘোষিত হয়েছে। নোয়াখালীর রয়েছে হাজার বছরের ইতিহাস। 24 পরগনা আমিরাবাদ থেকে শুরু, এরপর বুলুয়া জেলা, প্রায় নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরলাহি থেকে শুরু করে দক্ষিণে আরও 75 মাইল পর্যন্ত নোয়াখালী বিস্তৃত ছিল। বর্তমানে রুড়িচর, সন্দ্বীপ এগুলো নোয়াখালীর সাথে একীভূত ছিল এবং নোয়াখালীতে ছিল বিশাল বড় আকারের একটা সামুদ্রিক বন্দর। ইংরেজ এবং বিদেশি বণিক এরা নোয়াখালীর এই সমুদ্র বন্দর, বুলুয়া বন্দর ব্যবহার করে সারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য চলত। চট্টগ্রামে তখন কোনো সামুদ্রিক বন্দর ছিল না। বৃহত্তর নোয়াখালীর আদি ইতিহাস অত্যন্ত চমকপ্রদ এবং অত্যন্ত পুরানো এবং রেড গোট হরিকের সমতট রাজ্যের রাজধানী বলা যায়। রাজা মানিক্যচন্দ্র চাকমা ছিল অত্র এলাকার রাজা। এটাকে এক কথায় রাজাদের বা মগের মুলুক বলা হইতো। ত্রিপুরা সহকার আসাম, মেঘালয়, ত্রিপুরা এগুলো নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল, কুমিল্লাও ছিল। তো বৃহত্তর নোয়াখালী ঐতিহ্যগতভাবে ঐতিহ্য সমৃদ্ধ এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সব কিছুতে নোয়াখালীর বিশাল অবদান। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি নোয়াখালী, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শ্বশুরবাড়ি নোয়াখালী, অল্প কিছুদিন পূর্বের দলের সেক্রেটারির বাড়ি নোয়াখালী, বাংলাদেশের এবং বিশ্বের সেরা একজন আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদের বাড়ি নোয়াখালী। এইভাবে ইতিহাস, ঐতিহ্য সর্বদিক থেকে নোয়াখালী সেরা। নোয়াখালীর দক্ষিণে নতুন কয়েকটা চর জেগে উঠেছে। বাসান চর, বর্তমানে যেখানে 1 লক্ষেরও উপরে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা হয়েছে। নিজুম দ্বীপ, উত্তর হাতিয়া, দক্ষিণ হাতিয়া, উড়িচর, আরও হাজার 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 একর জমি, প্রায় ধরতে গেলে অর্ধেক বাংলাদেশ নতুন করে চর হিসাবে জেগে উঠতেছে। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর যে সমস্ত এরিয়াগুলোতে, এলাকাগুলোতে, জেলাগুলোতে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় মানুষ কথা বলে, এই সমস্ত এলাকাগুলোকে ধরে এবং বাংলাদেশের চিকেন নেক বলা যায় ফেনী। এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নোয়াখালী। ফেনীকে যদি যে বিমানবন্দর ছিল ওই বিমানবন্দরটাকে পুনর্বাসন করে এবং নোয়াখালীকে আরও ডেভেলপ বা উন্নয়নের আওতায় এনে যে বহিঃশত্রু বা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে যে শীতল সম্পর্ক, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে নিরাপত্তার দিক থেকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই
নোয়াখালীকে বিবেক করা উচিত। এবং আমি গোটা নোয়াখালীর বাসীর পক্ষ থেকে এবং বাংলাদেশের 1/4 রেমিটেন্স পাঠানোর এলাকা হিসেবে জোর দাবি জানাচ্ছি নোয়াখালীকে বিভাগ করার জন্য। তা নাহলে বীর নোয়াখালীর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা আন্দোলনের সৈনিক আব্দুল সালাম এদের মতো আন্দোলন সংগ্রাম করে নোয়াখালীর ন্যায্য অধিকার বিভাগের দাবি বাস্তবায়ন করে নেব ইনশাল্লাহ। এবার আমি আসছি সংস্কার কমিশনগুলোর বিষয়ে। এর ভিতরে প্রধানতম বিষয় তা হলো সংবিধান সংস্কার। বিরোধী দল বিএনপির বারবার বিরোধিতার পরিপ্রেক্ষিতে অনেকগুলো সংস্কার কার্যক্রম স্থগিত হয়ে যায়। 72-এর সংবিধানে ফিরে যাওয়া এবং নির্বাচন কমিশনের আদার অন্যান্য সংস্কারমূলক বিষয়গুলো এগুলো বারবার বাধার মুখে এবং বিপ্লবের চূড়ান্ত ঘোষণাপত্র প্রকাশ অনেক কিছুই বিএনপির প্রতিবাদের মুখে থেমে যায়। কেননা বিতর্ক হলে এই সরকারের নানা বিষয়ে সমস্যা রয়েছে। আমি বলবো বাংলাদেশের নাম পরিবর্তনের যে প্রস্তাব করা হয়েছে এটা উপযোগী এবং সঠিক। বাংলাদেশের নাম জনগণ সমাজতান্ত্রিক রাষ্ট্র, জনগণ প্রজাতান্ত্রিক রাষ্ট্র সমীচিত সুন্দর হয়েছে এবং এটাই সঠিক সিদ্ধান্ত। একইভাবে বাংলাদেশের 17 বছর বয়সের ভোটার হওয়া এবং 21 বছর বয়সের নির্বাচনে প্রার্থী হওয়ার যে বিষয়টা সংবিধানে সংযোগ করা হয়েছে এটাকেও সাধুবাদ জানাই। এবং অন্যান্য যে সংস্কারগুলো আনা হয়েছে, দলের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট থাকতে পারবে না এবং একের অধিক দুইবার কেউ প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট পদে থাকতে পারবে না। তা আমি সেই সাথে আরও যোগ করব যে কোনো দলের প্রতিষ্ঠাতা, ফ্যামিলির সদস্য, পরিবারের লোক, ভাই, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি পুতি এরা যেন দলের মূল কমিটিতে না থাকে এবং এমপি হতে পারবে, দল পরিচালনার কোনো দায় দায়িত্ব যেন তাদের কাছে না থাকে। তারা দলের সদস্য হিসাবে থাকবে, প্রয়োজনে বিভিন্ন সংসদীয় কমিটির মতো দলের বিভিন্ন মিটিংয়ে সভাপতির দায়িত্ব পালন করবে। মিটিংয়ের পরে সে সাধারণ সদস্য, সংসদীয় কমিটিগুলোর মতোই। যেমন মন্ত্রণালয়ের যে কোনো একজন এমপিকে মন্ত্রণালয়ের সভাপতি করে মিটিং অনুষ্ঠিত হয় মন্ত্রী, তেমন কোনো দায়িত্বে থাকে না। তো এইরকমভাবে যদি দলগুলোর ভিতরে গণতন্ত্র আনা হয় এবং দলের ব্যক্তির আদর্শ বাদ দিয়ে যদি সামগ্রিকভাবে দলের নীতিমালা ঘোষণা করে দলকে সংস্কারপূর্বক দলে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়, কোনো ব্যক্তির প্রভাব, নাতির প্রভাব, ছেলের প্রভাব, স্ত্রীর প্রভাব, ভাইয়ের প্রভাব দলে না থাকে, এভাবে যদি দলগুলোকে সংস্কার করা হয়, আশা করা যায় বাংলাদেশে পরবর্তী প্রজন্মে কোনো ফ্যাসিস্ট, জুলুম বা স্বৈরাচারী সরকার ক্ষমতা আসতে পারবে না। একই সাথে আমি বলবো যে 4 বছরের মেয়াদে যে সরকারের মেয়াদ করা হয়েছে তা 4 বছর না রেখে 5 বছরে করা উচিত এবং সকলের মতামত নিয়ে সুন্দর, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি মাধ্যমে বাংলাদেশে রাহুর গ্রাস থেকে মুক্ত করার জন্য সংস্কার কমিশনের সুপারিশগুলো সম্মিলিত সবাই একসাথ হয়ে চিন্তাভাবনা করে গ্রহণ করে আরও পুনরায় যদি সংযোজন, বিয়োজন বা সংযোগের প্রয়োজন হয় সংযোগ করে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। প্রয়োজনে আরও 2-3 বছর অন্তর্বর্তীকালীন সরকারের যদি সময় নেই তাকেও আমরা ধন্যবাদ জানাবো। আসসালামু আলাইকুম।